দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্লোগান ধরেন, জয় আল্লাহ তাআলা তার জান বখশে দেন। ভারত সফরটি অত্যন্ত চমৎকার। আমি যে তথ্য পেয়েছি এর মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখানে বসে আজকের এই ভিডিও দেখুন সবাইকে শুভেচ্ছা ও দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। গত রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি করেছেন। বিএনপির পক্ষ থেকে সেটা জানিয়েছেন এবং আজকে আপনারা জানেন আইনমন্ত্রী বলেছেন বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই, দেশে তাকে চিকিৎসা করানো হচ্ছে। শেষ পর্যন্ত সফলভাবে খালেদা জিয়ার হৃদযন্ত্রের পেসমেকার বসানো হয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন, সবাই দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় আবারও জনগণের মাঝে ফিরে আসতে পারে। এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। আপনারা জানেন যে 15 লাখ টাকার ছাগল তার ছেলে যে ঘটনা ঘটিয়েছে সেগুলো বাপ বেটা অস্বীকারের মধ্য দিয়ে চলতেছে। শেষ পর্যন্ত ওনাকে বহিষ্কার ওইখান থেকে আপাতত চাকরিচ্যুত করেছেন এবং দুদক থেকে তার তদন্তেও নেমেছেন। আমরা চাই দেশের সম্পদ এভাবে লুটে যেন না খায়, জনগণের সম্পদ জনগণের মাঝে, সরকারের মাঝে যেন থাকে। একই পরিবারের 7 জনের জানাজা আকাশ বাতাস বাড়ি হয়েছে, আপনারা সে ভিডিও আপনারা আজকে দেখতে পারবেন। দুদকে দ্বিতীয় দফায়ও হাজিরা দিতে আসবে না বেনজির, সশরীরে হাজির না হয়ে লিখিত তার জবাব পাঠিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। অন্যদিকে আওয়ামী লীগ সম্মেলন চলতেছে, লাখো জনতার বীরে আওয়ামী লীগের সম্মেলন। প্রধানমন্ত্রী বলছেন বারবার নিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে, আওয়ামী লীগ ফিনিশিং পাখির মতো জেগে উঠেছে। ছাগল কান্নে শেখ মতিউরের রহমানের নিয়ে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আপনারা জানেন মতিউরের বিশাল বহর বাড়ি, তার স্ত্রী, সন্তান এবং তার শাশুড়ির নামেও অনেক সম্পদের খোঁজ মিলেছে সংবাদ মাধ্যমে। দেখা যাক শেষ পর্যন্ত বিচারের কি হয়। খালেদা জিয়ার রূপমূর্তিতে নয়া পল্টনে দোয়া মাহফিল করেছেন এবং মির্জা ফখরুল খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং তিনি শেষ পর্যন্ত কান্না জড়িত কণ্ঠে জনগণের প্রতি খালেদা জিয়ার বার্তা পৌঁছে দিয়েছেন। চলুন আমরা আর দেরি না করে আজকের বিশেষ সংবাদগুলো দেখি এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করি। দীর্ঘ 6 বছরের অধিক পর্যন্ত তাকে আমরা আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রিয় মা, আমাদের প্রিয় নেত্রীকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ দীর্ঘ 6 বছরের অধিক পর্যন্ত তাকে আমরা দেখি না। আল্লাহ আমাদের প্রিয় নেত্রীর সুচিকিৎসার ব্যবস্থাও করতে পারছি না আমরা। আল্লাহ জালেম সরকারের হাত থেকে আমাদের প্রিয় নেত্রীকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। হাসপাতালে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তার কলিজার টুকরা আরাফাত রহমান কোকো বনানী গোরস্থানে শুয়ে রয়েছেন। আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহ হাজার হাজার মাইল দূরে অবস্থান করতেছে। আল্লাহ আমাদের প্রিয় নেতাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। বাংলাদেশের উপরে তোমার খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। বিগত আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন মেহেরবানি করে তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমি জানি না কে কি আশা ভরসা নিয়ে হাত তুলেছে, মেহেরবানি করে সকলের নেক মাকাসুদকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের প্রিয় নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله স্লোগান ধরেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাতে সময় কম, স্লোগান বন্ধ, সব স্লোগান বন্ধ, সবাই বসেন বসেন। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা সহ সংসদ সদস্যগণ এবং অন্যান্য বিভিন্ন দলের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা আমার, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, এক স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, হাতে সময় কম, স্লোগান বন্ধ, সব স্লোগান বন্ধ, সবাই বসেন বসেন। ধন্যবাদ। স্লোগান ধরেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই শান্ত হয়ে বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার ভাই বোনেরা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা সহ বিভিন্ন দলের সংসদ সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, বিভিন্ন অ্যাম্বাসাডার এবং কূটনৈতিক মিশনের যারা উপস্থিত এবং যারা এখানে সকলে উপস্থিত রয়েছেন, সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এখানে যারা উপস্থিত তারা ছাড়াও বাংলাদেশে শুভানুধ্যায়ী এবং বাংলাদেশের বিভিন্ন আমাদের নাগরিকরা, আওয়ামী লীগ সহ যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাসী, যারা এই প্যান্ডেল ছাড়াও সমগ্র বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছেন এবং প্রবাসে যারা বাঙালিরা আছেন, আমি তাদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ আজকের দিনটি আমাদের জন্য একটি মহৎ দিন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা ৭৫ বছর প্ল্যাটিনাম জুবিলির দিন। এই দিন আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের প্রতি। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশের মানুষের সেই ভাষা আন্দোলন, অধিকার আন্দোলন, স্বাধিকার আদায়ের আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন। তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। এই দেশে আল্লাহ পাকের ইচ্ছা দুটি লেগাসি জন্ম হয়েছে। একটা লেগাসি স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু, তিনি নেই কিন্তু তার লেগাসি মৃত্যু নেই কোনোদিন। আর একটি লেগাসি আমাদের অর্থনৈতিক মুক্তির, ইকোনমিক ইমানসিপেশন। এই লেগাসি ধারণ করে আছেন আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। এ পদ্মা মেঘনা যমুনার তীরে যতদিন বাংলাদেশ আছে, যতদিন বাংলায়
চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন এ বাংলায় পাখিরা গান গাইবে, যতদিন এ বাংলায় নদীর কলতান থাকবে, যতদিন এ বাংলায় সমুদ্রের গর্জন থাকবে, ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও অমর হয়ে থাকবে। বঙ্গবন্ধুকে নিউজউইক আখ্যায়িত করেছিল পয়েট অফ পলিটিক্স, তাকে পয়েট অফ পলিটিক্স বলেছিল। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে আমরা আজকে বলি তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। আজকে বঙ্গবন্ধুর সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন আমি বলবো মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কর্ণফুলী টানেল, আমি বলবো শেখ হাসিনার সবচেয়ে শ্রেষ্ঠ কীর্তি নিজের টাকায় পদ্মা সেতু। এই কৃতিত্ব তাকে দিতেই হবে। বিশ্বব্যাংক যখন বাংলাদেশকে চোর অপবাদ দিয়ে পদ্মা সেতু থেকে সরে গিয়েছিল, সেদিন পার্লামেন্টে বঙ্গবন্ধুর কন্যা দাঁড়িয়ে বলেছিলেন, আমি নিজের টাকায় পদ্মা সেতু করব। উইল বিল্ড Padma Bridge with our own resources. সেটা আমাদের মনে আছে। Yes, we can. তিনি প্রমাণ করেছেন আমরা বীরের জাতি, আমরাও পারি। এবং পদ্মা সেতু আজকে আমাদের সক্ষমতার প্রতীক। পদ্মা সেতু আজ আমাদের সাহসের প্রতীক। শেখ হাসিনার সব কীর্তি বলতে গেলে অনেক সময় লাগবে, সময় আজকে কম। সামনে সবাই প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আজকে আওয়ামী লীগের এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দাঁড়িয়ে বাংলাদেশের যারা স্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের তথা আমাদের জন্মের চেতনাকে ধারণ করেন, আমাদের দেশের সর্বপর্যায়ের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, সকলের কাছে আমি আহ্বান জানাই, আমাদের ভুল ত্রুটি নেই এটা আমরা বলবো না, তারপরও শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের একমাত্র আস্থার। যে আল্লাহ তাআলা তার জান বকশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে এই ভয়াবহ যে ফ্যাসিস্ট সরকার, তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে দীর্ঘকাল ধরে তিনি কারারুদ্ধ রয়েছেন। আপনারা সবাই জানেন, আমি এটা পুনরাবৃত্তি করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে।
এবং প্রকৃতপক্ষে তাকে বাসায় থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন, বন্দী আছেন। আমরা এও জানি যে তিনি এই অবরুদ্ধ অবস্থায় সেই কারাগার থেকে অসুস্থ হয়েছেন, তার কোনো চিকিৎসা হয়নি। তিনি বারবার কমপ্লেন করেছেন, কিন্তু সরকার, তৎকালীন সরকার তারা সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি। পরবর্তীকালে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি। বাসায় আসার পরে যখন তাকে শর্ত দেওয়া হয়েছে তিনি বিদেশে যেতে পারবেন না, দেশেই চিকিৎসা করা হবে, সেই সময় এবার কেয়ার হসপিটালে তার যে মেডিকেল বোর্ড, সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ, সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয়, কারণ তার মাল্টিভেরিয়াস যে ডিজিজেস আছে, অসুখগুলো আছে, এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। বারবার এই কথা বলার পরেও বিভিন্নভাবে আমরা বলেছি, দল থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা, ইউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। আপনারা আজকে এখানে অত্যন্ত কষ্টের মধ্যে এখানে বসে আছেন, তার চেয়ে বড় কষ্ট করছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে। আমি আপনাদেরকে বলছি যে আপনারা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন। শুধু দোয়া নয়, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে, এবং তার জন্য আমাদের যা করা দরকার সেই চেষ্টা করতে হবে। আমরা আসুন পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের গণতন্ত্রের প্রতীক, যিনি আমাদেরকে স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্র এনে নেতৃত্ব দিয়েছিলেন, যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, যিনি কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের সংযোজন করে তিনি এই দেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করেছিলেন, যিনি এই দেশের মানুষকে তার আর্থিক মুক্তির জন্য কাজ করেছিলেন, যে কারণে পত্রিকাগুলোতে লেখা হতো ইমার্জিং টাইগার, একটা ভাগ বেরিয়ে আসছে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায়, আজকে বন্দী অবস্থায় তিনি আজকে মৃত্যু শয্যায়। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি, এবং এই ভয়াবহ দানব যে আমাদের রাষ্ট্রের, মানুষের, জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে, তাকে আমরা পরাজিত করতে পারি। বন্ধুগণ, আসুন আমরা সেই দোয়াই আল্লাহর কাছে আজকে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন, সেই শক্তি দেন, যেন আমরা আমাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে। ভারত সফরটি অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ এবং আন্তরিকতাপূর্ণ ছিল। তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের 54টি যৌথ নদী রয়েছে, এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি, তাহলে শুধু যে দুটি দেশকেই উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। এবং তিস্তা নদী নিয়ে চায়নার বিষয়ে কোনো আলোচনা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে আমরা ভারতবর্ষের সহায়তা চেয়েছি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে, তখন চাইনিজ প্রসঙ্গে এসছে, সেখানে জাতিগত যে সংঘাত চলছে সেখানে চায়নার ভূমিকা, সেই বিষয়ে এসছে, অন্য কোনো বিষয়ে চায়না প্রসঙ্গেই আসে। শুধু ছাগলের কথা বললেন না, শুধু আমরা যে ছাগলের যে কাণ্ড কারখানাতে বললেন যে নিজের ছেলেকে অর্থে এই ধরনের, এবং একজন সদস্য সোনালী ব্যাংকেরও পরিচয়, এই ধরনের ব্যক্তি প্রশাসনের কীভাবে বা একটি সরকারি এগুলো কীভাবে? আমি শুধু এইটুকু বলতে পারি যে পত্রপত্রিকায় যেভাবে খবরটা এসছে সেটি সত্যি অনভিপ্রেত, এবং এটি যদি সত্য হয় তাহলে সেটি খুবই দুঃখজনক,
এবং আমি ইতিমধ্যে এনবিআর এর চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তাকে এনবিআর এর সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও কথা বলেছি, তিনিও জানিয়েছেন তাকে সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকেও সরানোর জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরে ইনভেস্টিগেশন হবে, যে অভিযোগগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো সত্য কিনা সেটি ইনভেস্টিগেশনের পর তারপর সেটি বেরিয়ে আসবে, তারপর নিশ্চয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেউ দুর্নীতির মাধ্যমে এইভাবে সম্পদ অর্জন করা সেটি কখনোই সমীচীন নয়। আমাদের সরকার সবসময় দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এবং সেই কারণেই আমাদের সরকারের আমলেই কিন্তু নানা দুর্নীতির বিষয়গুলো উঠে আসছে, এটা অন্য কেউ তুলে আনেনি। স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে এখনও মোকাবেলা করতে হয় স্বাধীনতার 53-54 বছর পরেও। এটি নিশ্চয়ই অপ্রাপ্তির একটি অংশ, এবং এখনও বাংলাদেশে আমরা দেখতে পাই যে মাঝে মধ্যে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং সাম্প্রদায়িক অপশক্তি, সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যই, বাঙালিদের জন্য রাষ্ট্র রচনার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে বাংলাদেশ রচিত হয়েছে। কিন্তু এখনও স্বাধীনতার 53-54 বছর পরেও এখন আমরা দেখতে পাই যে সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মধ্যে ফানা তুলে দাঁড়ায়। এটিও আমাদের জন্য আমি মনে করি অপ্রাপ্তির একটি অংশ। আমাদের দেশ আরও এগিয়ে যেতে পারত যদি দেশে সাংঘর্ষিক রাজনীতি না থাকত, এবং পলিটিক্স অফ ডিনায়াল অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন এই দুটি যদি না থাকত, এবং সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে লালন পালন তোষণের রাজনীতি যদি বিএনপি না করতো, তাহলে দেশ। আমি যে তথ্য পেয়েছি তার সাথে আপনার প্রশ্নের মধ্যে যে তথ্য আপনি দিয়েছেন সেটা ঠিক মিলছে না। তার কারণ হচ্ছে আমি যতটুকু জানি আজকে কিছুক্ষণ আগের থেকে ওনার বোধহয় একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে, সেটা হার্টের ওষুধ। কিডনির ব্যাপারে আমি এখনো কিছু জানি না। তো ব্যাপারটা হচ্ছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার কথা বলা হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25শে মার্চ তাকে আপনার তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে, এবং আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে, এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। বিদেশে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা আসে না, আমি সে সম্বন্ধে কোনো বক্তব্য দেব। দ্বিতীয় প্রশ্ন, তখন এটা নাকচ করা হয়েছিল। যে আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই আইনি প্রক্রিয়া তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা। যে এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এই বিষয়টি হচ্ছে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় একজন কর্মকর্তার আসতেই পারে। 4টি বিষয় যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। নিশ্চয়ই যখন এই টিম কার্যক্রম গ্রহণ করবে, আপনারা জানেন তারা অনেক বিষয়, ওনার ব্যাংকের অ্যাকাউন্ট কোথায় আছে, ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছুর লিঙ্ক ওনারা পর্যালোচনা করে দেখবেন। ম্যাডাম, গণমাধ্যমে আরেকটি নিউজ প্রকাশিত হয়েছে ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিষয়ে।
তো এই বিষয়ে কি আপনারা কোনো অনুসন্ধান করবেন কিনা বা কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিনা? এই বিষয়টি এখনো কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমরা আশা করি আপনাদের জানিয়ে দিব। ধন্যবাদ। একটা প্রশ্ন করেছিল যে তাহলে কি বেনজির আহমেদের বিষয়ে একটু বলি যে উনি কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে কিনা বা কি মনে করছেন? আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা আমাদের যে আছে সেখানে আপনারা বিধি 9, হ্যাঁ, আপনারা একটু দেখতে পারেন, সেখানে অনুসন্ধানের জন্য ব্যক্তিগত শুনানির বিষয়টি বিস্তারিত বলা আছে। এখানে সমাপন করা বা আমি তো বলছি সেজন্য সমাপনী করা বা এই ধরনের কোনো কথা বলা হয় না। আত্মপক্ষ শুনানি বা আত্মপক্ষ সমর্থনের বিষয়ে ওই বিধিমালায় ওইভাবে কিন্তু ম্যান্ডেটরি হিসেবে কিছু বলা নাই। সুতরাং আমি বলছি যে বিধি আইন একটা ওপেন ডকুমেন্ট, সবাই আমরা দেখতে পারি। ধন্যবাদ। আর অনুসন্ধান টিম এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার মনে হয় আমরা একটু অপেক্ষা করি আর কয়েকটা দিন। অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন, ওনারা একটা মানে খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন। সেটা মামলার দিকে যাবে নাকি পরবর্তী অন্য কোনো স্টেপ নেবেন তারা, সেটা আপনাদেরকে জানানো হবে। একটু দয়া করে অপেক্ষা করুন। দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করছেন আপনারা সবসময় দেখছেন। আশা করি একটু মনে হয় অপেক্ষা করলে, এবং আমরা আইন ও বিধির বাইরে কোনো কিছু করার আমাদের স্কোপ নেই। সুতরাং আমার মনে হয় আশা করি যে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করবেন যে দুদক তাদের আইন ও বিধির বাইরে কোথাও চলে গেল কিনা। দুদকের কাছে থাকা তথ্য অনুযায়ী বেনজির আহমেদ কোন দেশে আছেন? আমাদের কাছে এরকম কোনো তথ্য উনি পাঠাননি, চিঠিতেও লিখেন নাই। উনি ফরেনসিক ল্যাব আছে, ফরেনসিক ল্যাবে অন্যান্য কার্যক্রম করা হয়। কোনো অনুসন্ধান টিম যদি কোনো কারো আপনাদেরকে যে চিঠিটা পাঠানো হয়েছিল সেই চিঠিতে উনি উল্লেখ করেছেন উনি সপরিবারে দেশের বাইরে আছেন। তো তাহলে কি আপনারা কোনোভাবে ট্রেস আউট করতে পেরেছেন কিনা উনি কোন দেশে আছেন? যেহেতু তিনি নিজেই স্বীকার করেছেন আপনাদেরকে পাঠানো চিঠিতে আমি যে চিঠিটা দিয়েছিলেন। ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য, অসংখ্য ধন্যবাদ। উনি যে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠিতে কোথাও উনি লিখেন নাই যে উনি দেশে বাইরে আছেন, এবং এই চিঠিটি গত পরশুদিন আমরা পেয়েছি, এবং সেই চিঠিটির আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানকারী টিম সকল কার্যক্রম গ্রহণ করবেন, এবং বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আমি কিন্তু 28 মে চিঠির কথা বলছি। 28 মে চিঠিতে কিন্তু তিনি বলেছিলেন তিনি দেশের বাইরে আছেন। আমি আসলে গত পরশুদিন যে চিঠিটি পাওয়া গেছে সেটির আলোকে কথা বলছি বর্তমানে। ধন্যবাদ। আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছি। আইনজীবীর নাম আমাদের উল্লেখ করা। জি ধন্যবাদ। জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন, এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয়, তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে ফরেন মিনিস্ট্রি, কিন্তু আসলে উনি দেশের বাইরে বা দেশে আছেন এই বিষয়টা আমি কিন্তু একবারও বলিনি। সুতরাং আইনজীবীর মাধ্যমে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, এটা আমরা গ্রহণ করেছি। আর অনুসন্ধানকারী টিম তারা নিজেরা বুঝবেন, যদি মনে করেন এখানে ওনার কোনো কিছু ভেরিফাই করার প্রয়োজন হয় সেখানে তারা করে নেবেন তাদের অনুসন্ধানের স্বার্থে। আচ্ছা, এখনো তো ওনার কার্যক্রম চলছে। অনুসন্ধানকারী টিম সকল প্রক্রিয়া এখনো সম্পন্ন করেননি, ঠিক আছে? আর গত পরশুদিন যে চিঠিটা পাওয়া গেছে সেটার বিষয়ে আমি আসলে বলছি না। এটা পরীক্ষা করে দেখা হবে, আমরা সময় মতো জানিয়ে দিব। আচ্ছা, অনুসন্ধান যেহেতু চলছে, ঠিক আছে, আপনারা এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিষয়ে জানতে চাচ্ছেন যে গত 4টি কেসে ওনার অনুসন্ধান হয়েছিল, সেক্ষেত্রে আলোর মুখ দেখেননি। আর এটি তো অনুসন্ধান তখন দেখেননি কেন বা কি, সেটা কমিশন পর্যালোচনা করবে। অভিযোগের মাত্রা বা অভিযোগের ধরন পরিবর্তন হতে পারে, আমরা এখনো জানি না, সেগুলি অনেক আগের ঘটনা। আর এটি হচ্ছে নতুন ঘটনা, 4/6/2024 তারিখ, খুবই সম্প্রতি, আপনারা জানেন, বললামই আমি। সেটি কমিশন যেহেতু আমলে নিয়েছে, একটি টিম কাজ করছে। এই অনুসন্ধানকারী টিম স্বাধীনভাবে কাজ করুক, আমরা ফলাফল জানতে পারি। শেষ বিদায়ের গোসলের পর কাফনের কাপড় পরিয়ে একে একে খাটিয়ায় রাখা হয়েছে 7 জনকে, যে 7 জন আবার একই পরিবারের সদস্য। পরে তাদের দাফন করা হয়েছে পাশাপাশি। মর্মান্তিক ও হৃদয় বিদারক এই জানাজায় কেঁদে ওঠেন স্বজনরা। এলাকাবাসীর শোকে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
জানা যায়, বিয়ের অনুষ্ঠানের পর বউ ভাতের আয়োজনে অংশ নিতে যাওয়ার পথে সেতু ভেঙে খালে পড়ে মাইক্রোবাস। ওই গাড়িতে থাকা নিহত যাত্রীদের মধ্যে 7 জন ছিলেন একই পরিবারের সদস্য। শনিবার বরগুনার আমতলী উপজেলার চওয়া ও হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। বেঁচে যাওয়া যাত্রী জানান দুর্ঘটনার বর্ণনাও। আমার ভাই আমার পিছনে ছিল, তো আসলে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না, আমরা ওই ব্রিজের উপর দিয়ে আরও 2-1 বার গেছি, এরকম হয়নি। তো সমস্যাটা হচ্ছে ব্রিজের মাঝখানে যখন আসি তখন গাড়িটা হোল্ড হওয়ার পরে 1 মিনিট হোল্ড হওয়ার পরে তখন মানে কিছুক্ষণ পরে শব্দ আসে, যে মানে বিকট একটা শব্দ আসে, এরপরে মাঝখান থেকে ভেঙে যায়। ভেঙে গেলে 2 সাইডে ব্রিজের পাটটা পড়ে যায় আর মাঝখান থেকে গাড়িটা পানিতে পড়ে যাওয়ার পরে গাড়ি ডুবতে না ডুবতেই আমি গ্লাস গ্লাস ভাঙার পরে ড্রাইভার গ্লাস ভাঙতে পারে না, আমি লাথি দেওয়া ঘুষি দেওয়া গ্লাস ভাঙছি। আমি সেকেন্ড সিটারে বসাছিলাম, পরে ওই দিক দিয়ে ড্রাইভারে বের করছি, আমার কোলে বসে আমার ভাগনা ছিল ওকে বের করছি, আমার মেয়ে ছিল তাকে বের করছি, আমার ভাই ছিল ওর ওই সাইডে বের করছি, আমার ওয়াইফ ছিল তারা বের করছে, আমার ভাই আমার বোন বের হয়েছে, আমার একটা ভাগ্নি একটা ভারবিডি, ওরা 2জনের 6 মাস বয়স, ওরা 2জনে বের করছি। আমি আর পারি না বের করতে। কিছুক্ষণ পরে গাড়িটা তোলা গেছে, গাড়ি আর খুঁজে পাই নাই। আশেপাশে মানুষ আসছে, আইসা টুকাইছে, গাড়ি পায় নাই। পরে অনেকক্ষণ পরে গাড়ি পাইছে। আমার মার লাশ থেকে শুরু করে আরো 8টা লাশ, মোট 9টা লাশ বের হয়েছে। স্বজনরা বলছেন, শুক্রবার বোনের মেয়ে হুমায়রার বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার বৌভাতের উদ্দেশ্যে রওনা দেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা। নিহতদের মধ্যে রয়েছেন স্ত্রী মুন্নি বেগম, 2 মেয়ে, বড় ভাইয়ের স্ত্রী, বোন, ভাগ্নের স্ত্রী ও শাশুড়ি। এদের সবার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসনের শাহপাড়া ও চরপাড়া গ্রামে। আমার ভাগ্নির বিয়ে আমতলী হলদিয়া, ওখানে আমার ছোট ভাই এবং আমার মা, আমার স্ত্রী, এরা সবাই অনুষ্ঠানে গেছে। ঠিক আছে, 6-7টা ফ্যামিলি অনুষ্ঠানে গেছে, কিন্তু অনুষ্ঠান থেকে মেয়ে আনার জন্য যাওয়া ধরছিল। ওই মুহূর্তে ব্রিজ ভাঙ্গা মানে নদীর ভিতরে গাড়ি বেড়ে গেছে। ওখানে দেখা গেছে মারা গেছে আমার বোন, আমার ভাগ্নার বউ, এরপর আমার ভাগ্নার শাশুড়ি, আমার ওয়াইফ, তারপর আমার ছোটো ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের 2 মেয়ে, আর আরও 2জন মারা গেছে। এই 2জন ওই জায়গার, 3জন মারা গেছে ওই জায়গার। আমার বোনের ছোটো ভাইয়ের বউ এবং বাচ্চা, আরেকজনকে আমি জানি, আরেকজন ওনার স্বাস্থ্য ভাইয়ের বউ, 3জন মারা গেছে ওই জায়গায়। এদিকে মর্মান্তিক এই মৃত্যু ও হৃদয় বিদারক জানাজার পর গোটা এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। স্থানীয়রাও মুষড়ে পড়েছেন। সেই সঙ্গে কেন ওই ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়নি তা নিয়ে জানিয়েছেন ক্ষোভ। আমি আমার জীবনে এই 7-7টি লাশ একাত্রিত দেখিনি। আজকে বলার কোনো ভাষা নেই, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, কোনো মানুষেরই ভাষা নেই যে এটা করে সান্ত্বনা দেবে। যাদের আপনজন হারাইছে তারাই বোঝে। এই আপনজন হারানোর পিছনে আমি অত্র এলাকার মানে হলদিয়া গ্রাম এবং আমতলী থানা বরগুনা ডিস্ট্রিক্টের যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদেরকে দায়ী করব। কারণ হচ্ছে আপনারা এই ব্রিজটা আগেই পরিত্যক্ত ঘোষণা করা উচিত ছিল। যেন একটা মাইক্রোবাস একটা ব্রিজে ভাঙ্গা পড়ে যায়, এটা এই নজির খুবই কম। তো এই জন্য আজকে আমার ভদ্রাসনবাসী শোকের মাথাম বয়ে যাচ্ছে এবং সাথে তাজা প্রাণ ঝরে গেল মুহূর্তের মধ্যেই। উপজেলা নির্বাহী কর্মকর্তাও এই ঘটনায় শোকাহত হয়েছেন। সেই সঙ্গে 7 জনের দাফন কাফনের খরচ বাবদ 70,000 টাকা দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি। আপনারা জানেন গতকাল সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছে, খুবই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা। এটি আসলে আমাদের তো জনমৃত্যুর কোনো আসলে হাত নেই আমাদের দুর্ঘটনায় যেটি হয়েছে, তবে দুর্ঘটনাটি আসলে খুবই করুণ। একই পরিবারের 7 জন, তো আমরা খুবই সামান্য আমরা এই দুর্ঘটনা আক্রান্ত পরিবারের প্রত্যেক সদস্যের দাফন কাফনের জন্য আমরা 10,000 টাকা করে 70,000 টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শনিবার রাতে মৃতদেহ বাড়িতে আনা হলেও রবিবার সকাল 9টায় জানাজা শেষে দাফন করা হয় ওই পরিবারের সদস্যদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে এই সরকার। যারা জোর করে নির্বাচিত অবৈধ সরকার, তারা আজকে সমগ্র দেশটাকেই বিক্রি করে দিয়েছে। আমাদের
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে এই ভয়াবহ যে ফ্যাসিস্ট সরকার, তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে দীর্ঘকাল ধরে তিনি কারারুদ্ধ রয়েছেন। আপনারা সবাই জানেন, আমি এটা পুনরাবৃত্তি করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং প্রকৃতপক্ষে তাকে বাসায় থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন, বন্দী আছেন। আমরা এও জানি যে তিনি এই অবরুদ্ধ অবস্থায় সেই কারাগার থেকেই অসুস্থ হয়েছেন, তার কোনো চিকিৎসা হয়নি। তিনি বারবার কমপ্লেইন করেছেন, কিন্তু তৎকালীন সরকার তারা সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি। পরবর্তীকালে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি। বাসায় আসার পরে যখন তাকে শর্ত দেওয়া হয়েছে তিনি বিদেশে যেতে পারবেন না, দেশেই চিকিৎসা করা হবে, সেই সময় এবার কেয়ার হসপিটালে তার যে মেডিকেল বোর্ড, সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ, সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয়, কারণ তার মাল্টিফেরিয়াস যে ডিজিজেস আছে, অসুখগুলো আছে, এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। বারবার এই কথা বলার পরেও বিভিন্নভাবে আমরা বলেছি, দল থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইভেন্ট সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। প্রিয় বন্ধুগণ, আমরা সবাই জানি, বারবার দেখছি যে এই আজকে আওয়ামী লীগ সরকার, যারা দাবি করে যে তারা নির্বাচিত সরকার, যারা কোনো মতেই নির্বাচন করে কোনো সময় আসেনি, সম্পূর্ণভাবে একটা প্রহসনের নির্বাচন তামাশা করে জোর করে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে এবং বাংলাদেশের মানুষের এক এক করে সমস্ত অধিকারগুলো তারা কেড়ে নিয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, এমনকি মানুষের যে বেঁচে থাকবার যে ন্যূনতম যে অধিকারগুলো সেগুলো তারা আজকে কেড়ে নিয়েছে। এই সরকার, যারা জোর করে নির্বাচিত অবৈধ সরকার, তারা আজকে সমগ্র দেশটাকেই